Hello everyone, I hope everyone is having a great time. First of all, I'm extremely sorry যে আমার ভিডিওর কন্টিনিউইটি বারবার ব্রেক হচ্ছে। সেটা নিজের কিছু পার্সোনাল ইনভলভমেন্টের জন্য অফকোর্স। তো আমরা যেমন ফুল লেংথ লং ভিডিওস করছিলাম গ্রামার রিলেটেড, সেটা কিন্তু আবার আমরা শুরু করছি। তার সঙ্গে সঙ্গে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে ক্লাস 11-এ পড়ছি, তারা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইংলিশের ক্ষেত্রে আমরা নতুন প্রোজ পাচ্ছি, নতুন পোমস পাচ্ছি। তো তার থেকে কেমন প্রশ্ন আসবে, কেমনভাবে আমরা পড়াশোনা করব, সে নিয়ে টিচার্সরা, স্টুডেন্টসরা আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও একটু হলেও কনফিউজড। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আমাদের এই চ্যানেলে গ্রামারের ভিডিওর পাশাপাশি আমরা কিন্তু এই নতুন প্রোজ পোমসগুলো নিয়ে ভিডিও আপলোড করতে শুরু করছি। আমরা প্রত্যেকটা প্রোজের, প্রত্যেকটা পোয়েমের বেঙ্গলি মিনিং জানবো, তার আননোন ওয়ার্ডসগুলোর সিনোনিমস অ্যান্টোনিমস তো জানবই, তার সঙ্গে আমরা পোয়েমসগুলোর যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা ইনার মিনিং বলতে পারো, ইনার মিনিং এবং ফিগার্স অফ স্পিচ সেখানে যা যা ইউজ হয়েছে অর্থাৎ অলঙ্কার, সেগুলো কিন্তু শিখবো। কারণ আমরা জানি না যে আমাদের কোয়েশ্চেন কোন কোন দিক থেকে আসতে পারে, তো একটা হোলিস্টিক ডিসকাশন কিন্তু এখানে দরকার। তো আমরা আজ থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে আমরা তোমাদের WBCHS-এর ফার্স্ট যে লেসন অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটা দিয়ে কিন্তু ডিসকাশনটা আমরা শুরু করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, অ্যান্ড আই এম ওপেন টু অল কাইন্ডস অফ সাজেশনস from you guys. I'm all ears. Thank you. দেখো, আমাদের সিলেবাসের ফার্স্ট লেসনটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ নামটার সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত। একটু মনে করে দেখো, ক্লাস 10-এ আমরা অলরেডি তার লেখা ফাদার্স হেল্প নামে একটা স্টোরি কিন্তু পড়েছিলাম। তোমাদের যে সিলেবাস, তাতে তোমাদের এই গল্প থেকে MCQ টাইপের কোয়েশ্চেনই কিন্তু থাকবে। অর্থাৎ শুধুমাত্র যদি টেক্সটটা আমরা একটু ভালো করে খুঁটিয়ে পড়ি তাহলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। কিন্তু গল্প শুরু করতে গেলে যদি আমরা অথর সম্পর্কে এবং গল্পটার সম্পর্কে সংক্ষেপে একটু জেনে না নিই, তাহলে আমাদের এই ডিসকাশনটা কোথাও গিয়ে একটু ইনকমপ্লিট মনে হবে। তাই চলো প্রথমে আমরা লেখক সম্পর্কে এবং এই গল্পটার সম্পর্কে সংক্ষেপে দুই একটা তথ্য একটু জেনে নিই, তারপরে আমরা মূল আমাদের ডিসকাশনে আসছি। সাউথ ইন্ডিয়ান অথর আর.কে. নারায়ণের পুরো নাম হচ্ছে রসিকপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী। একটু বড় নাম, তোমরা একটু মনে রেখো। হি ওয়াজ ওয়ান অফ দ্য আর্লি ইন্ডিয়ান রাইটার্স টু রাইট লিটারেচার ইন ইংলিশ। অর্থাৎ যে সমস্ত ভারতীয় লেখকরা সর্বপ্রথম ইংরাজি ভাষায় সাহিত্য লিখতে শুরু করেন, তাদের মধ্যে তিনি কিন্তু অন্যতম। এরকম দু একজনের নাম যদি আমরা আরও করতে চাই, তাহলে সরোজিনী নাইডু, খুশবন্ত সিং, মুল্ক রাজ আনন্দ, এরা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। আর আমাদের এই যে গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ইট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ হিজ ফেমাস কালেকশন অফ স্টোরিজ মালগুড়ি ডেজ। এই পার্টিকুলার লাইনটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ গল্পের উৎসটা, গল্পটা কোত্থেকে নেওয়া হয়েছে সেই ব্যাপারটা। তাহলে এই গল্পটা নেওয়া হয়েছিল মালগুড়ি ডেজ নামে একটা গল্পের সংকলন থেকে, যেটা আর.কে. নারায়ণের লেখা। এই মালগুড়ি ডেজের মধ্যে কিন্তু অনেকগুলো গল্প রয়েছে, যার প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই মালগুড়ি ডেজের গল্পগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু একটি সাউথ ইন্ডিয়ান টাউন মালগুড়িকে কেন্দ্র করে লেখা। কিন্তু তোমাদের একটু বলে দিই, এই মালগুড়ি কোনো বাস্তবিক শহর নয়, এটা একটা ফিকশনাল টাউন বা অ্যান ইম্যাজিনারি টাউন, অর্থাৎ এটা একটা কাল্পনিক শহর। নিজের সাহিত্যিক জীবনে আর.কে. নারায়ণ একাধিক নভেলস, শর্ট স্টোরিজ, এসেজ, ট্রাভেলগস ইত্যাদি কিন্তু লিখেছেন, এবং তার লেখা বেশ কয়েকটা গল্প নিয়ে বিভিন্ন সময়ে কিন্তু সিনেমা, সিরিয়াল ইত্যাদিও তৈরি হয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছি আমরা যে তিনি কিন্তু সাহিত্যিক হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন, এবং তার এই সাহিত্য সৃষ্টিকে সম্মান জানানোর জন্যে বিভিন্ন সময় তাকে কিন্তু একাধিক পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এবার চলো আমরা আমাদের আজকের গল্প সম্পর্কে দুই একটা কথা একটু জেনে নিই। দেখো, অ্যাস্ট্রোলজার মানে আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষী। জ্যোতিষী আমরা তাদেরই বলি যাদের জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো রয়েছে বা জ্ঞান রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের হাত দেখে, কুষ্টি বিচার করে বা তার জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান ইত্যাদি বিচার করে তারা কিন্তু ভাগ্য গণনা করেন, তাদেরকেই আমরা জ্যোতিষী বলি। আমাদের আজকের এই গল্পটাও কিন্তু এমনই একজন জ্যোতিষীর জীবনের একটা বিশেষ দিন সম্পর্কে, যে দিনে একজন স্ট্রেঞ্জার বা অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ক্ষমতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন এবং তাকে চ্যালেঞ্জ করে বসেন। এবং গল্প যতই একটু একটু করে সামনের দিকে অগ্রসর হয়, আমরা কিন্তু এই জ্যোতিষীর জীবন সম্পর্কে, তার পাস্ট সম্পর্কে
এবং তার রিয়েল আইডেন্টিটি জানতে পারি। এই গল্পের থিম নিয়ে যদি আমাদের কথা বলতে হয় তাহলে আমরা এর থিমকে কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। গল্পের শুরুতে আমরা দেখব একটা ডিসেপশন অর্থাৎ প্রতারণা, রিলিজিয়ান ধর্ম অ্যান্ড ব্লাইন্ড ফেথ অন্ধ বিশ্বাস। ধর্মের খোলসে লুকিয়ে থাকা অন্ধ বিশ্বাসের কবলে পড়ে মানুষ কিভাবে প্রতারিত হতে পারে তার একটা ক্লিয়ার পিকচার কিন্তু আমরা এই গল্পের ফার্স্ট হাফে দেখতে পাবো। এর সেকেন্ড হাফে আমরা দেখব একটা ক্রাইম বা অপরাধ কী করে একটা মানুষকে তার জীবনের একটা দীর্ঘ সময় ধরে তাকে গিল্ট ফিলিংয়ের মধ্যে দিয়ে বা অপরাধ বোধের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে, এবং একটা রিভেঞ্জের কাহিনীও কিন্তু এখানে আমরা অল্প করে দেখতে পাবো। তাহলে এই গেল গল্প সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত একটা আলোচনা। এবার চলো আমরা গল্পের মূল ডিসকাশন শুরু করি, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসো যাতে তোমরা এর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নোট করতে পারো। থ্যাংক ইউ। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. একটু বড় সেন্টেন্স, আমরা ছোট ছোট করে মিনিংটা করলে সুবিধা হবে। দেখো, পাংচুয়ালি মানে একটা নির্দিষ্ট সময়, অ্যাট মিড ডে অর্থাৎ দুপুরের একটা নির্দিষ্ট সময়ে সে তার ব্যাগটা খুলল এবং তার পেশাগত সরঞ্জামগুলোকে সাজিয়ে রাখল। প্রফেশনাল ইকুইপমেন্ট মানে পেশাগত সরঞ্জাম, যে জিনিসগুলো কোনো একটা নির্দিষ্ট পেশায় কাজে লাগে। এখানে তোমাদের বলে দিই, আমরা কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কথাই বলছি। তাহলে তার জন্য কী কী পেশাগত সরঞ্জাম আছে চলো আমরা দেখে নিই। হুইচ কনসিস্টেড অফ a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a bundle of Palmyra writing. চারটে জিনিস আমরা এখানে পাচ্ছি। তাহলে প্রথমে বলছে যে a dozen cowrie shells, 1 ডজন কড়ি। আশা করি তোমরা প্রত্যেকেই কড়ি দেখেছ। এর সংখ্যা ছিল 12টা। স্কোয়ার পিস অফ ক্লথ, একটা বর্গাকার কাপড়ের টুকরো। উইথ অবসকিওর মিস্টিক চার্টস অন ইট, যার উপর কতগুলো অস্পষ্ট সাংকেতিক চিহ্ন আঁকা ছিল। তোমরা হয়তো দেখেছো যে জ্যোতিষীদের কাছে একটা ওই গ্রহ নক্ষত্র বা তোমাদের ওই রাশিচক্রের চিহ্নওয়ালা এক ধরনের চার্ট থাকে, সম্ভবত এখানে তারই কথা বলা হচ্ছে। আর নোটবুক, একটা নোট করার খাতা, অ্যান্ড আ বান্ডেল অফ প্যালমাইরা রাইটিং, এবং এক বান্ডেল প্যালমাইরা রাইটিং। এই প্যালমাইরা রাইটিং কী জিনিস? একটু পুরানো দিনে তাল পাতাকে সরু সরু করে কেটে তার উপরে লিখে সেগুলো পুঁথি আকারে বা ম্যানুস্ক্রিপ্ট আকারে ব্যবহার করা হতো, তাকেই প্যালমাইরা রাইটিং বলা হয়। হিজ ফরহেড ওয়াজ রেসপ্ল্যান্ডেন্ট উইথ সেক্রেট অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, তার কপাল সুসজ্জিত ছিল পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে। অ্যান্ড হিজ আইস স্পার্কলড উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম, তার চোখগুলো চকচক করছিল একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতি বা আলোক প্রতিফলন দ্বারা। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। খুব মজার ব্যাপার, দেখো অথর আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে একজন অ্যাস্ট্রোলজার, তাহলে তার মধ্যে কোনো অদ্ভুত ক্ষমতা বা কোনো তার প্রতিভা থাকতেই পারে বা জ্ঞান থাকতে পারে, তাই তার চোখগুলো চকচক করছে এরকম আমরা মনে করতে পারি। কিন্তু সেরকম ভাবার কোনো কারণ নেই, কারণ তার চোখটা চকচক করছিল, সে ওই কন্টিনিউয়াসলি মানে এক টানা সে ওই কাস্টমারের জন্য এদিক ওদিক তাকাচ্ছিল, যে কোনো একটা কাস্টমারকে যদি পাই তাহলে তার কাছ থেকে একটু কিছু পয়সা ইনকাম করতে পারবো। তাহলে সেই লোভেই কিন্তু তার চোখটা চকচক করছিল, কোনো বিশেষ প্রতিভার জন্য নয়। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস took to be a prophetic light and felt comforted. কিন্তু যে ব্যাপারটাকে তার সেই সহজ সরল ক্লায়েন্টরা, ক্লায়েন্ট বলতে খদ্দের বা তোমরা গ্রাহক বলতে পারো, তারা মনে করতো এটা একটা ভবিষ্যৎ দ্রষ্টার চোখের দিব্য দৃষ্টি, এবং তারা আশ্বস্ত হতো। অর্থাৎ তার ক্লায়েন্টরা মনে করতো যে এই ব্যক্তির মধ্যে অদ্ভুত কোনো ক্ষমতা রয়েছে, তাই তার চোখগুলো এরকম ব্রাইট লাগছে এবং এর কাছে গেলে আমাদের সমস্যার হয়তো সমাধান হবে, তাই তার কাছে গিয়ে তারা ভীষণভাবে শান্তি পেত বা একটা স্বস্তি বোধ করত। এখানে দেখো দুটো ইম্পর্টেন্ট গ্রামারের পয়েন্ট রয়েছে। প্রথমে আমরা দেখেছি যে 4টে প্রফেশনাল ইকুইপমেন্টের কথা বলা হয়েছে। ওই কড়ি বলা হয়েছে, একটা স্কোয়ার পিস অফ ক্লথ, নোটবুক আর প্যালমাইরা রাইটিং। 4টে জিনিসের জন্য তো ইকুইপমেন্টস হওয়া উচিত ছিল, তাহলে এখানে ইকুইপমেন্ট কেন লেখা আছে? একটা জিনিস মনে রাখবে তোমরা, ইকুইপমেন্ট এমন একটা শব্দ যার সিঙ্গুলার হোক বা প্লুরাল সব ক্ষেত্রেই কিন্তু ইকুইপমেন্টই হয়, এর সঙ্গে এস যোগ হয় না।
এরকম আরও দু একটা শব্দ যদি আমরা এখানে উদাহরণ দিই, তাহলে লাগেজ, ব্যাগেজ, হোমওয়ার্ক, ফার্নিচার, এগুলোর সঙ্গে কিন্তু এস যোগ হয় না প্লুরাল নাম্বার হলেও। আরেকটা জিনিস, এখানে তোমরা ক্লথ বলবে, উচ্চারণটা ক্লোথ বলবে না। অনেকেই আমাদের টেন্ডেন্সি আছে আমরা ক্লোথ বলি। দেখো, ক্লোথ বানানটা হচ্ছে CLOTHE, আর সেটা কিন্তু একটা ভার্ব ফর্ম। এখানে নাউন ফর্মে আছে, উচ্চারণটা হবে ক্লথ। ঠিক আছে? দেখো তোমরা এই পার্টের নিচের দিকে কতগুলো আননোন শব্দের মিনিং দেওয়া আছে এবং সিনোনিমস দেওয়া আছে। এগুলো তোমরা নোট করো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড। তার ওই চোখ দুটো, সেগুলোর ক্ষমতা আরও বেশি মনে হচ্ছিল তাদের অবস্থানের জন্যে। দেখো, কনসিডারেবলি মানে উল্লেখযোগ্য রকমভাবে, আর এনহ্যান্সড মানে বৃদ্ধি পাওয়া। তাহলে কীভাবে বেড়ে গেছিলো সেগুলো চলো আমরা দেখি। অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স। তাহলে একটু ভেবে দেখো তোমরা, কপালে দেয়া আছে পবিত্র ছাই এবং সিঁদুর, এবং চোখের নিচ থেকে শুরু হচ্ছে ডার্ক হুইস্কার্স, অর্থাৎ কালো রঙের লম্বা দাড়ি, দাড়ি না, গোঁফ। এবং যে গোঁফটা স্ট্রিম ডাউন মানে নেমে আসা, নেমে এসেছিল তার গাল পর্যন্ত। তাহলে উপরে ওই পেন্টিং, আর তার মধ্যে চোখের ঠিক নিচে ওই কালো লম্বা গোঁফ। তাহলে এই দুইয়ের মাঝখানে কিন্তু পড়ে চোখটা আরও বেশি উজ্জ্বল মনে হচ্ছিল, সেই কথাটাই এখানে বলা হয়েছে। দেখো তোমরা, এখানে হুইস্কার কথাটা কিন্তু আমরা বাঘ বা বেড়াল এই ধরনের প্রাণীর লম্বা গোপের জন্য ইউজ করি। এখানে একজন মানুষের জন্য যখন হুইস্কার ইউজ করা হচ্ছে, তার মানে বুঝতে হবে ওই অ্যাস্ট্রোলজারের গোঁফগুলো কিন্তু খুব লম্বা ছিল। ইভেন আ হাফ উইটস আইজ উইড স্পার্কল ইন সাচ আ সেটিং। লেখক একটু মজা করেই বলছেন, যদি একটা নির্বোধ লোককেও এরকমভাবে মেকআপ করে এরকম সেটিংয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে তার চোখগুলোও কিন্তু জলজল করবে। হাফ উইট কথাটা দেখো, উইট মানে হচ্ছে জ্ঞান বা বিচক্ষণতা। হাফ উইট মানে কম জ্ঞান, অর্থাৎ তাকে আমরা বোকা মানুষ বা নির্বোধ মানুষ বলতে পারি। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওয়ান্ট আ স্যাফরান কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড। এই সাজ পোশাকের প্রভাব আরও বৃদ্ধি করতে সে মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি পরত। দেখো, ক্রাউন মানে মুকুট, আর মুকুট পরলে কিন্তু সাধারণভাবে মানুষের শোভা বৃদ্ধি পায়। তাহলে এই অ্যাস্ট্রোলজারও কিন্তু তার শোভা বৃদ্ধি, অর্থাৎ মানুষকে আরও বেশি অ্যাট্রাক্ট করার জন্যে মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি পরত। আর আমরা জানি যে গেরুয়া রঙ হচ্ছে অনেক মহাপুরুষরা বা অনেক ধর্মগুরুরা পরেন। তাহলে কাস্টমাররা কিন্তু এই গেরুয়া রঙ দেখে আরও বেশি অ্যাট্রাক্টেড হতো। দিস কালার স্কিম নেভার ফেল্ড। এই যে রঙের বৈচিত্র্যতা, এটা কোনো দিন ব্যর্থ হয়নি। দারুণ একটা লাইন। এর মানে হচ্ছে এই উপরে গেরুয়া রঙ, তারপরে কপালের ছাই এবং সিঁদুর, তার নিচে জলজলে চোখ এবং কালো দাড়ি গোঁফ, এটা দেখে কিন্তু সহজ সরল ধর্মভীরু কাস্টমাররা মনে করতো এই বাবার মধ্যে নিশ্চয়ই দারুণ কোনো ক্ষমতা আছে, এবং তারা অ্যাট্রাক্টেড হয়ে তার কাছে আসতো। তার এই চালটা কিন্তু কোনোদিন ব্যর্থ হতো না। তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা এই অ্যাস্ট্রোলজারের একটা সাজ পোশাক বা তার অ্যাপিয়ারেন্সের একটা পরিচয় পেলাম। চলো এবার আমরা নেক্সট পার্টটা দেখি। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। লোকজন তার প্রতি আকৃষ্ট হতো, ঠিক যেভাবে মৌমাছিরা ডালিয়া এবং কসমস ফুলের বৃন্তের দিকে ছুটে যায় আকৃষ্ট হয়ে। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। দারুণ ব্যাপার, টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলে যাওয়া একটা রাস্তার পাশে অবস্থিত একটা শাখা প্রশাখা বিস্তৃত তেঁতুল গাছের নিচে সে বসত। দেখো, বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি মানে একটা তেঁতুল গাছের বিস্তৃত শাখা প্রশাখা, আর ফ্ল্যাঙ্কড মানে পার্শ্ববর্তী। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। বিভিন্ন কারণে এটা ছিল একটা উল্লেখযোগ্য জায়গা। আ সার্চিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এই সরু রাস্তাটা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণ লোকজন চলাফেরা করত। তাহলে আমরা বুঝতেই পারছি এই অ্যাস্ট্রোলজার এমন একটা জায়গাকে তার ব্যবসার জায়গা হিসাবে বেছে নিয়েছিল যেখানে প্রচুর লোকের সমাগম হয়। তাহলে তার কিন্তু ব্যবসায়ের সম্ভাবনাটাও অনেক বেশি, ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেক লোক যেখানে আছে সেখানে তাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু তার এই সাজ পোশাক দেখে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। বিভিন্ন ধরনের ব্যবসা এবং পেশার মানুষজন এই রাস্তাটাকে তাদের কাজের জায়গা হিসাবে বেছে নিয়েছিল। মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার,
চুরি করা জিনিসপত্র বিক্রেতা অ্যান্ড জাঙ্ক এবং ভাঙাচোরার দোকানদার, ম্যাজিশিয়ানস, জাদুকররা, অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ, এবং সবথেকে উপরে যার ব্যবসা চলতো সেটা হচ্ছে একজন নিলামকারী যে সস্তা জামা কাপড় বিক্রি করত। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে সারাদিন বেশ হইচই করে পুরো শহরের লোকজনকে আকর্ষিত করার চেষ্টা করত। দেখো, ডিন মানে কিন্তু হইচই করা। ডিনের একটা সিনোনিম হচ্ছে বাসল, BUSTLE, আর এখানে নয়েজ তো আছেই। নেক্সট টু হিম, তার ঠিক পাশেই, ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, তার ঠিক পাশেই চিৎকার করে নিজের ব্যবসা করতো একজন ভাজা বাদাম বিক্রেতা। ভেন্ডার মানে দোকানদার বা বিক্রেতা। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে, যে তার ওই দোকানটার প্রত্যেক দিন একটা অভিনব নতুন নতুন বেশ স্টাইলিশ নাম দিত। ফ্যান্সি মানে অভিনব বলতে পারো। কলিং ইট বম্বে আইসক্রিম অন ডে, একদিন সে বলতো বম্বে আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, পরের দিনই সে আবার বলতো দিল্লির আমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তৃতীয় দিন বলতো রাজার একটা বেশ রাজকীয় খাবার। ডেলিকেসি মানে হচ্ছে খুব দুষ্প্রাপ্য এবং দামি খাবার বা জিনিস, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং এরকমভাবেই কিন্তু চলতো। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং লোকজন তার চারপাশে ভিড় করত। তাহলে এখানে আমরা জানতে পারলাম এই পার্টের মধ্যে যে যে জায়গাটাকে অ্যাস্ট্রোলজার তার ব্যবসা করার জন্য বেছে নিয়েছিল, সেই জায়গাটায় অন্যান্য কী কী প্রফেশনের মানুষজন ছিল এবং সেখানে ঠিক কী কী হতো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বেশ একটা ঘিঞ্জি, একটা ক্রাউডেড ব্যাপার কিন্তু চলতো। দেখো, CHEAP, চিপ মানে সস্তা, আর ওয়্যার, WARE, ওয়্যার মানে জিনিসপত্র। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এই ভিড়ের একটা বেশ উল্লেখযোগ্য অংশ বা বেশ বড় অংশ এই জ্যোতিষীর সামনে দিয়ে যাওয়ার সময় একটু আস্তে আস্তে হাঁটার গতি কমিয়ে তাকিয়ে তাকিয়ে যেত। একটু মনে করে দেখো, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন কোনো ইন্টারেস্টিং জিনিস যদি আমাদের চোখে পড়ে, তাহলে আমরাও কিন্তু একটু হাঁটার স্পিডটা কমিয়ে একটু তাকিয়ে তাকিয়ে যাই। ঠিক সেই ব্যাপারটাই এখানেও কিন্তু ঘটতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার হুইচ ট্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। তাহলে অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটা করতো একটা একটা মশালের আলোয়। ফ্লেয়ার মানে মশাল, যেখান থেকে একটা চটপট শব্দ হতো। ক্র্যাকল মানে চটপট শব্দ হওয়া, অর্থাৎ আগুনে কোনো জিনিস পুড়লে যে শব্দটা হয় সেটা এখানে বলা হচ্ছে। অ্যান্ড স্মোকড আপ, এবং যার থেকে ধোঁয়া বেরোতো অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, তা সেই বাদাম বিক্রেতার বাদামের স্তূপের পাশ থেকে। হিপ মানে স্তূপ। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, এই জায়গাটার একটা আলো আঁধারি মিলিয়ে বেশ একটা মন্ত্রমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হতো। সেটা এই কারণেই হতো যে এই জায়গাটায় কিন্তু ওই পৌরসভার কোনো রকম লাইট ছিল না। দেখো, তখনকার দিনে কিন্তু কারেন্ট আসেনি, এবং মিউনিসিপ্যালিটি থেকে এক ধরনের উজ্জ্বল গ্যাস লাইট কিন্তু রাস্তার পোস্টগুলোতে দেওয়া হতো, কিন্তু সেই লাইট কিন্তু এই জায়গাটাতে ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, এই জায়গাটা আলোকিত হতো দোকান থেকে আসা আলোতে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, কোনো কোনো দোকানে ওই শোঁ শোঁ করে শব্দ হওয়া এক ধরনের গ্যাস লাইট থাকতো। তোমরা যারা হ্যাজাক লাইট দেখেছো তারা কিন্তু ব্যাপারটা গেস করতে পারবে। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কয়েকটা দোকানে খোলা মশাল থাকতো, স্টাক অন পোলস, যেগুলো কোনো একটা লাঠির সঙ্গে বাঁধা থাকতো। স্টাক মানে আটকে রাখা। সাম ওয়্যার লিট আপ, কোনো কোনো দোকান আলোকিত হতো বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, পুরানো সাইকেলের আলোয়, সাইকেলের ল্যাম্পের আলোয়, সরি। অ্যান্ড ওয়ান অর টু, এবং এক দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, এই অ্যাস্ট্রোলজারের মতো, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজেদের কোনো আলো ছাড়াই কিন্তু কাজ চালিয়ে যেতে পারত। ইট ওয়াজ আ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট, রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এই জায়গাটায় একটা অদ্ভুত রকমের এদিক থেকে ওদিক থেকে আসা আলোক রশ্মির এবং চলে ফিরে বেড়ানো ছায়ার জন্যে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হতো। অর্থাৎ কিছুই ঠিকঠাক বোঝা যেত না, কারণ জায়গাটায় উজ্জ্বল লাইট নেই, তার মধ্যে লাইটগুলো এদিক থেকে ওদিক থেকে আসতো একটা ক্রিস ক্রস আকারে, তাই বলা হচ্ছে। এবং তার সঙ্গে প্রচুর লোকের ছায়া এখানে পড়তো,
তাই এখানে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হতো। তাহলে এখানে আমরা জানলাম যে এই জায়গাটাতে রাত্রে কেমন পরিবেশ সৃষ্টি হতো এবং লাইটগুলো কোত্থেকে আসতো। প্রত্যেকটা ডিটেইলড ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে এবং অল্প নাম্বার, একটু পরিশ্রমটা কিন্তু তোমাদের বেশি হবে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এই ব্যাপারটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে দারুণভাবে সাহায্য করেছিল বা তাকে এই পরিবেশে বেশ মানিয়ে গেছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ। তার কারণটা ছিল খুব সাধারণ, কারণ সে যখন তার জীবন শুরু করে তখন এই অ্যাস্ট্রোলজার হওয়ার কিন্তু তার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। লিস্ট মানে সব থেকে কম, ইন্টেন্ডেড মানে ইচ্ছা থাকা, ঠিক আছে? তাহলে তার কিন্তু প্রথম থেকে অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো ইচ্ছা ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। তাহলে অন্য মানুষের জীবনে তাদের ভবিষ্যতে কি হবে সেটা অনুমান করা তো দূরে থাক, সে নিজেই জানতো না যে তার জীবনেই এক মুহূর্ত পরে বা পরের মুহূর্তে কি হতে চলেছে। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। সে কিন্তু তার সেই সহজ সরল যে গ্রাহকগুলো তাদের মতোই এই গ্রহ নক্ষত্রের গতিবিধি বা অ্যাস্ট্রোলজির যে বিভিন্ন পড়াশুনো বা তার নলেজ সে সম্পর্কে কিন্তু সেও অপরিচিত। তার হালও কিন্তু তার সেই সহজ সরল কাস্টমারদের মতো, অর্থাৎ তার কোনো শিক্ষা বা জ্ঞান কিন্তু এক্ষেত্রে ছিল না। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। তারপরেও সে এমন এমন কথা বলতো যেটা প্রত্যেককে খুশি করত বা সন্তুষ্ট করত এবং সবাইকে বিস্মিত করে দিত। ইয়েট মানে তবুও। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। সে ব্যাপারটা সে কী করে করতো, এটা ছিল একটা পর্যবেক্ষণ ক্ষমতা। দেখো, স্টাডি মানে এখানে পড়াশোনা নয়, এখানে স্টাডি মানে কাউকে পর্যবেক্ষণ করা, অবজার্ভ করা। প্র্যাকটিস, বহুদিন ধরে সেই কাজটা সে অভ্যাস করতে করতে তাতে বেশ অভ্যস্ত হয়ে গেছিল। অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং চালাকির সঙ্গে সে অনুমান করতে পারত। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেভার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। আচ্ছা, সুন্দর একটা লাইন, জানো তো? দেখো, এখানে অথর আমাদের বলছেন যে একজন অনেস্ট মানুষ যেমন সারাদিনের লেবার বা পরিশ্রমের পর দিনের শেষে কিছু অর্থ উপার্জন করে বাড়িতে নিয়ে যায়, এই অ্যাস্ট্রোলজারও কিন্তু বিভিন্নভাবে বেশ পরিশ্রম করত। মানে এক তো দুপুর থেকে রাত পর্যন্ত সে এরকম একটা পরিবেশে তেঁতুল গাছের নিচে বসে থাকতো। তারপর তার ওই সাজ পোশাক করতে হতো, তাছাড়া তার এই বহুদিনের অভ্যাস, তার এই চালাকির সঙ্গে অনুমান করা, মানুষকে অবজার্ভ করা, এই যে এতগুলো কাজ সে করতো একসঙ্গে, এবং এর সমন্বয়ে মানুষের সে ভাগ্য বা তার সম্পর্কে অনেক কথা বলতে পারত। এই যে পরিশ্রমটা, তার জন্যে অল্প কিছু পারিশ্রমিক কিন্তু সেও ডিজার্ভ করে। মানে সেও কিন্তু অল্প কিছু শ্রমিক দিনের শেষে বাড়িতে নিয়ে যাওয়ার যোগ্য। এতে দোষের খুব একটা কিছু নেই। তাহলে গল্পের এই অংশে আমরা জানতে পারলাম যে অ্যাস্ট্রোলজার কীভাবে কাজ করত, তার কাজের পদ্ধতি কেমন ছিল। চলো এবার আমরা নেক্সট পার্টটা দেখি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তাকে তার গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল কোনো রকম পূর্ব পরিকল্পনা বা চিন্তাভাবনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। তাকে কিন্তু তার সেই পূর্বপুরুষরা বা বাপ ঠাকুর দ্বারা যে কাজ করতো সেই কাজই করতে হতো। নেমলি, সে কাজগুলোর নাম কী ছিল? টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা। টিলিং মানে কাল্টিভেট বলতে পারো তোমরা। লিভিং, সেখানে বাস করা। ম্যারিং, বিয়ে করা। অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। তার সেই পৈতৃক বাড়ি এবং শস্যের ক্ষেত, সেগুলোকে চাষ করা এবং সেই ফসল পাকিয়ে ঘরে তোলা। দেখো, রাইপেন কথাটার মানে হচ্ছে পাকানো, আর কর্নফিল্ড মানে শস্যের ক্ষেত। অনেক সময় কর্ন মানে ভুট্টাও বলা হয়। অ্যানসেস্টার কথাটার মানে হচ্ছে পূর্বপুরুষ, আর অ্যানসেস্ট্রাল হোম মানে পূর্বপুরুষের তৈরি বাড়ি, অর্থাৎ পৈতৃক বাড়ি। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা কিন্তু হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। কাউকে না বলেই তাকে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হতে হয়েছিল। দেখো, হ্যাড টু কথাটা বাধ্যতামূলক কোনো ক্ষেত্রে আমরা ইউজ করি।
প্রেজেন্ট টেন্স হলে আমরা এখানে হ্যাভ টু বা হ্যাজ টু লিখতাম সাবজেক্ট অনুযায়ী, যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা হ্যাড টু লিখেছি হ্যাভ এজ এ পাস্ট ফর্মে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, এবং যতক্ষণ না পর্যন্ত সে প্রায় 200 মাইল অতিক্রম করে চলে এসেছিল তার বাড়ি থেকে, ততক্ষণ সে কিন্তু রেস্ট নেয়নি বা সে বিশ্রাম নেয়নি বা সে থামেনি। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একজন গ্রামের মানুষের জন্য এটা একটা বিশাল ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোট বিটুইন, খুব সুন্দর একটা লাইন। দেখো আমরা যদি এটাকে এক্সপ্লেন করি এরকম হতে পারে যে সময়ের কথা আমরা বলছি সেই সময় যোগাযোগ ব্যবস্থা তো অনুন্নত ছিল, তারপরে গ্রামের মানুষের কাছে অর্থকড়িও কিন্তু খুব একটা সচ্ছল দ্বারা কিন্তু অর্থনৈতিকভাবে ছিল না। তাহলে সেই সময় যদি একজন মানুষকে গ্রাম ছেড়ে কোনো একটা বিশেষ কারণে বাধ্য হয়ে অন্য কোথাও শিফট করতে হয় বা চলে যেতে হয়, তাহলে সেটা প্রথমত একটা বিশাল ব্যাপার। তার উপরে এই দূরত্বটা, এই যে প্রায় 200 মাইলের দূরত্ব, এটাও কিন্তু একটা ভীষণ কষ্টকর ব্যাপার ছিল এই অ্যাস্ট্রোলজারের জন্যে। তারপরেই বলা হয়েছে অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোট বিটুইন। দেখো ওশান মানে মহাসমুদ্র। একটা মহাসমুদ্র যেমন একটা পিস অফ ল্যান্ডকে, একটা ভূখণ্ডকে দুটো ভাগে ভাগ করে, যে দুটো ভাগের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যায়, এই 200 মাইল কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কাছেও একটা বিশাল দূরত্ব, যেন তার সেই গ্রামের জীবন এবং এখানকার জীবন এর মধ্যে যেন একটা মহাসমুদ্র বয়ে গেছে। তাহলে গল্পের এই অংশে আমরা জানতে পারলাম কোনো একটা বিশেষ কারণে এই অ্যাস্ট্রোলজারকে গ্রাম ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হতে হয়েছিল। চলো এবার আমরা নেক্সট পার্টটা দেখি। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। তাহলে মানুষের জীবনের যে সমস্যাগুলো সেগুলোর সে একটা দারুণভাবে বিশ্লেষণ করতে পারত। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। সমস্যাগুলো কী কী? বিবাহ অর্থাৎ কোনো একটা সম্পর্ক, মানি অর্থাৎ ধনসম্পদ বা অর্থকড়ি, অ্যান্ড ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এবং মানুষের এই যে জীবনের বন্ধন তার বিভিন্ন যে জটিলতা তার কথা এখানে বলা হচ্ছে। ট্যাঙ্গলস মানে জটিলতা। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। বহুদিনের অভ্যাস তার সেই চিন্তাভাবনাকে এবং উপলব্ধিকে ধারালো করে তুলেছিল। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত যে সমস্যাটা ঠিক কোথায়। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন। প্রতিটা প্রশ্ন পিছু সে 3 পয়সা করে চার্জ করত। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। এবং যতক্ষণ না পর্যন্ত তার কাছে আসা ক্লায়েন্ট অন্তত 10 মিনিট কথা বলতো, ততক্ষণ সেই অ্যাস্ট্রোলজার কিন্তু তার মুখ খুলতো না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস। যে ব্যাপারটা তাকে যথেষ্ট তথ্য দিয়ে দিত সেই মানুষটার সম্পর্কে ডজন খানেক বা 10-12টা উত্তর এবং উপদেশ তৈরি করে নেওয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি তার কাছে হাত দেখাতে আসতো বা ভবিষ্যৎ জানতে আসতো, তাহলে সে কিন্তু তার সম্পর্কে অনেক কিছু আগে বলতো, যে তোমার সমস্যার কথা আমাকে বলো। তাহলে সে যখন বলতো, তার সেই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে, সেই চালাকি দিয়ে এবং বহুদিনের প্র্যাকটিস এবং মানুষকে অবজার্ভ করার ফলে সে কিন্তু বুঝে যেত তার প্রবলেম কী, এবং সেই অনুযায়ী সে কিন্তু কথা বলতো। আর তার এই ক্ষমতায় তারা বেশ অবাক হয়ে যেত, ভাবতো এর মধ্যে কোনো অদ্ভুত ক্ষমতা রয়েছে, এই ব্যক্তি হয়তো ভবিষ্যৎ দেখতে পায়। এইভাবেই সে কিন্তু মানুষের ভবিষ্যৎ সম্পর্কে কথাবার্তা বলতে পারত। এখানে তোমরা একটা পয়েন্ট একটু নোট করো। দেখো অ্যাডভাইস লেখা আছে না, ADVICE। সম্ভবত এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, জানো তো। কারণ ADVICE অ্যাডভাইস মানে কিন্তু শুধু উপদেশ দেওয়া নয়। উপদেশ দেওয়া হলে বানানটা হয়ে যাবে ADVIAC। এসিটা হচ্ছে একটা ভার্ব ফর্ম, আর সি হলে নাউন ফর্ম। আর যখন অ্যাডভাইসকে নাউন ফর্মে ইউজ করা হয়, তার সঙ্গে কিন্তু তার প্লুরাল নাম্বার কিন্তু হয় না, অর্থাৎ তার সঙ্গে এস যোগ হয় না। তোমরা যে স্যারের কাছে পড়ছো একটুখানি জেনে এসে আমাকে প্লিজ কমেন্ট একটু জানিও। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম। যখন সামনে বসে থাকা মানুষটার হাতের তালুর দিকে একটানা তাকিয়ে থেকে সে বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর এফার্টস। আপনি পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রমের পুরোপুরি ফল আপনি পাচ্ছেন না। দেখো, খুব এমন একটা সেন্টেন্স সে বলতো যেটা কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেদের সম্পর্কে শুনতে ভালোবাসে।
যে খুব অলস ব্যক্তি, যে কাজ করতে পছন্দ করে না, তাকে যদি আমরা বলি আপনি খুব পরিশ্রম করছেন কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফল পাচ্ছেন না, তাহলে সেও কিন্তু একটু খুশি হবে এই ভেবে যে আমাকে অ্যাটলিস্ট আলসে বলছে না। কারণ নিজের সম্পর্কে আলসে বা অকর্মণ্য এই কথাগুলো কেউ কিন্তু শুনতে পছন্দ করে না। সেই ব্যাপারটাই, সেই সাইকোলজিটাই সে কাজে লাগাতো। 9 out of 10 were disposed to agree with him. 10 জনের মধ্যে 9 জনই এ কথার পরে তার সঙ্গে কিন্তু একমত হয়ে যেত। অর হি কোয়েশ্চেন্ড, অথবা সে কখনো কোনো প্রশ্ন করত, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ? আপনার পরিবারে কি কোনো মহিলা আছেন, হতে পারে একটা দুঃসম্পর্কের আত্মীয়া, যিনি আপনার প্রতি যার খুব একটা বনিবনা নেই আপনার সঙ্গে? এই কথাগুলো সে বলতো। তাহলে দেখো, মানুষের জীবনে 4টি সমস্যা থাকতে পারে, সবথেকে বড় সমস্যা ক্যারিয়ার নিয়ে, সম্পর্ক নিয়ে, এবং টাকা পয়সা নিয়ে, এবং অসুখ বিসুখ নিয়ে। এবং এই কথাগুলোই সে কিন্তু মানুষকে পর্যবেক্ষণ করে তার সম্পর্কে কোনটা হতে পারে সেরকমভাবে গেস করে করে বলতো, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তার কথা খেটে যেত। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। আবার কখনো কখনো সে চরিত্রেরই একটা বিশ্লেষণ করে বসতো। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার। তোমার অধিকাংশ সমস্যাই না তোমার এই স্বভাবের জন্যে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ? নাহলে শনির অবস্থান তোমার জীবনে এরকম হবে কেন? অর্থাৎ মানুষের খারাপ সময়ের জন্যে সে শনি গ্রহের দোষ দিত। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার। তোমার না স্বভাবটা, তোমার মন বেশ অশান্ত, কিন্তু বাইরেটাই শুধু গুরুগম্ভীর এবং শান্ত প্রকৃতির। এক্সটেরিয়ার মানে বাইরের দিকটা। দিস এন্ডিয়াড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই কথাগুলো মুহূর্তের মধ্যে সেই সব ক্লায়েন্টদের হৃদয়ে তার জন্য একটা বিশ্বাসের জায়গা করে দিত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। দেখো, অথর এখানে বলছেন যে আমাদের মধ্যে যারা একদম দুর্বল মানুষ, তারাও কিন্তু এটা ভাবতে পছন্দ করে যে সে কিন্তু বেশ, তার বাইরের আবরণটা বেশ শক্ত, তাকে কিন্তু সহজে কেউ দমাতে পারবে না। মাইল্ডেস্ট মানে খুব উইক পার্সোনালিটি, যে খুব দুর্বল, ঠিক আছে, তার কথা বলা হচ্ছে। তাহলে এই পার্টে আমরা জানলাম কিভাবে সে নিজের কাজটা করত। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট ইজ ফ্লেয়ার। নাট ভেন্ডার, বাদাম বিক্রেতা, তার মশালটা নিভিয়ে দিল। অ্যান্ড রোজ টু গো হোম, এবং উঠে দাঁড়ালো বাড়ি যাওয়ার জন্যে। রোজটা কি থেকে এসছে? রাইজ থেকে। রাইজ মানে উঠে দাঁড়ানো, রাইজ, রোজ, রিজন। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এই তার চলে যাওয়াটা ছিল এই অ্যাস্ট্রোলজারের জন্যেও জিনিসপত্র গুটিয়ে ফেলার একটা সংকেত। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. তাহলে আমরা আগেই জেনেছি যে এই অ্যাস্ট্রোলজারের কোনো কিন্তু নিজস্ব লাইট ছিল না। এই যে বাদাম বিক্রেতার সেই যে মশালের আলো, তার আলোতেই কিন্তু তার ওই জায়গাটা আলোকিত হতো। তাহলে বাদাম বিক্রেতা যখন চলে যাচ্ছে তখন কিন্তু তার জায়গাটা অন্ধকার হয়ে গেছে। শুধুমাত্র সেখানে একটা লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, কোনো একটা জায়গা থেকে একটা সরু সবুজ রঙের আলোক রশ্মি এসে পড়তো, হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার। স্ট্রেড মানে ছড়িয়ে পড়া, যেটা ছড়িয়ে পড়তো কোনো একটা জায়গা থেকে এসে। অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, যেটা তার সামনে ওই মাটিটা স্পর্শ করতো। হি পিকড আপ হিজ কাউরি শেলস, সে তার ওই কড়িগুলোকে গুটিয়ে ফেললো বা ব্যাগে ভরে ফেললো। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া মানে সরঞ্জাম, তার সেই প্রফেশনাল ইকুইপমেন্টগুলো। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সে সেগুলো ওই তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলছিল। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যে মুহূর্তে তার সামনের সেই এক চিলতে সবুজ যে আলো সেটা হঠাৎ করে মুছে গেল। হি লুকড আপ, সে মুখ তুলে উপরের দিকে তাকালো। অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং দেখলো একটা লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। এই পয়েন্ট থেকে এই গল্পটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ইন্টারেস্টিং দিকে টার্ন নেবে। আমাদের ডিসকাশনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা এটাই ফার্স্ট পার্টের মধ্যে এখানে শেষ করছি, ঠিক আছে? আর আমরা নেক্সট পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, আর সবাইকে থ্যাংক ইউ।